নিজের স্বপ্ন পূরণ করে পারুলকে সব সত্যিটা বলে দিল রায়ান। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চলে এসেছে জেলে সংযুক্তার সাথে দেখা করতে শিরিন। শিরিন তখন বলে, ম্যাডাম আপনি চিন্তা করছেন কেন? আপনি ভেতরে আছেন, কিন্তু আমি তো বাইরে আছি। ওই পারুলকে জব্দ করার জন্য আমি একাই যথেষ্ট। তখনই সংযুক্তা বলে, অনেক তো বললে শিরিন, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না, তাই না? তখনই সংযুক্তার কথা শুনে শিরিন বলে, আমি তো চেষ্টা করে যাচ্ছি শেষ পর্যন্ত, যেভাবেই কিছু করা যায় না কেন। তবে একটা কথা, পারুলকে জব্দ করতে গেলে আমার অনেক অনেক টাকা চাই। সেই টাকাটা যদি আমি একবার পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। আর সংযুক্তা সেই টাকার অ্যামাউন্টটা শুনে অবাক হয়ে যায়, কোটি কোটি টাকা। আর তখনই সংযুক্তা বলে, এত টাকা দিয়ে তুমি কি করবে? তখন বলে দেয় শিরিন ঠিক কী করবে। সংযুক্তার কাছে টাকা থাকলেও সংযুক্তা দিতে চায় না, কিন্তু সংযুক্তার সাথে আরেকজন যে কাপাস্তুর লেডি কমান্ডার ছিল পামেলা, সে এই টাকাটা দিতে রাজি হয়ে যায়। তখনই শিরিন বলে, এবার দেখুন ওর সাথে আমি ঠিক কী ব্যবস্থা করি। দেখা যায় পারুল রায়ানকে বলে দেয় থিয়েটার দল খোলার জন্য। রায়ানও রাজি হয়ে যায় আর বলে, আমার তো খুবই আনন্দ হচ্ছে, ভাবতেই পারছি না যে এত বড় একটা কিছু আমি করতে চলেছি। ঠিক সেই মুহূর্তেই পরিতোষবাবু বলে, রায়ান এই দেখ খবরের কাগজে থিয়েটারের অ্যাড বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি একটা প্রোগ্রাম হতে চলেছে। রায়ান তখন দেখে বলে, এটা তো খুব বড় প্রোগ্রাম, এনাদের প্রোগ্রামে আমরা যদি অংশগ্রহণ করি খুব ভালো হবে। তখন পারুল বলে, তাহলে আর দেরি কিসের, শুরু করে দে। তোর যা যা হেল্প দরকার আমাকে বলবি, আমি তোকে সব রকমভাবে হেল্প করব। এরপর পরিতোষবাবু বলে দেয়, শোন এখানে অংশগ্রহণ করাটাও কিন্তু বিশাল টাফ, তাই আমাদেরকে যা করতে হবে খুব ভেবে চিন্তে ভালো করে করতে হবে। মৌসুমি তখন বলে, আচ্ছা রায়ান, তোর কি মাথার মধ্যে কিচ্ছু নেই? তুই বাড়ি ছেড়ে দিলি, এখন তুই চাকরিটাও ছেড়ে দিবি কেন? কেন তুই এই জিনিসগুলো করছিস? রায়ান বলে, যা করছি তা ভালোর জন্যই করছি, তুমি শুধু শুধু এসবের মধ্যে এসো না। তুমি কি কখনো আমাদের ভালোটা বুঝেছিলে? আমরা কি চাই তুমি বরাবর নিজেরটা দেখে এসেছো। এরপর মৌসুমি আর কিছু বলতে পারে না। এর মধ্যেই দেখা যায় অনিরুদ্ধর সাথে কথা বলতে থাকে পারুল। পারুল তখন বলে, এবারে তো আমাদেরকে অফিসে যেতে হবে। অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমাদেরকে অফিসে গিয়ে অনেকটা ব্যাপার সামলাতে হবে। হঠাৎ করেই শিরিন আর বাকি সবাই একটা মিটিংয়ের আয়োজন করেছে। তখনই পারুল আর অনিরুদ্ধ, মল্লার, রায়ান সবাই মিলে চলে যায়। দেখা যায় অফিসে গিয়ে নতুন একটা খবর অপেক্ষা করে আছে। এর মধ্যেই বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরা বলে, আমাদের চেয়ারম্যান স্যার আমাদের পিওর লাইফ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে। তার কারণটা অবশ্য আমরা জানি না, তবে হ্যাঁ আমাদের শেয়ার প্রায় অনেকটাই কিনে নিয়েছে একটা নতুন কোম্পানি। আর যেহেতু শেয়ারের পার্সেন্টেজ অনেকটাই কিনে নিয়েছে, তাই আমাদের চেয়ারম্যান এখন বদলে গেছে। সেটা আর কেউ নয়, সেটা হলো শিরিন রয়। আর এটা শোনার পর পারুল তো একেবারেই আকাশ থেকে পড়ে, বুঝতেই পারে না কি করে সবটা হলো। আসলেই পামেলার টাকাটা দিয়ে কোম্পানির শেয়ার বেশিরভাগটাই কিনে নিয়েছিল শিরিন, যাতে অনিরুদ্ধ, মল্লার, রায়ান, অবশেষে পারুল সবাইকে জব্দ করতে পারে। এরপর সংযুক্তা বলেছিল, প্ল্যানটা ভালো, তুমি যদি এই প্ল্যানে কাজ করতে পারো তাহলে ভালো কিছুই হবে। এরপর বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরা বলে, আজকে থেকে আমাদের নতুন চেয়ারম্যান শিরিন রায়। পারুল তখন বলে, তুই আর কি অফিস সামলাবি রে, তোর পক্ষে অফিস সামলানো মোটেই সুবিধাজনক নয়। এরপর রায়ান বলে, আমি তো এমনি এসেছিলাম ইস্তফা দিতে। এরপর রায়ানও ইস্তফা দিয়ে দেয়। পারুল তখন বলে, তোর আন্ডারে কাজ করার থেকে বাড়িতে বসে থাকা অনেক ভালো। এই বলেই নিজেও ইস্তফা দিয়ে দেয়। শিরিন তখন বলে, এরকমভাবে যখন তখন রেজিগনেশন লেটার ধরিয়ে দেওয়া যায় না, কিছু নিয়মকানুন থাকে, সেটা তুই অন্তত বোঝ। কিন্তু পারুল বলে, কোনো নিয়মকানুন নেই, আমি তোর আন্ডারে কাজ করব না। এরপরে অনিরুদ্ধ স্যারও দিয়ে দেয় রেজিগনেশন লেটার, যা দেখার পর পুরো অবাক হয়ে যায় শিরিন, সাথে মল্লারও। তখন পারুল বলে, চিন্তা করিস না, তোর গুরুমা সংযুক্তাকে যেমন জব্দ করেছিলাম, তুই নতুন চেয়ারম্যান হওয়ার পরে এবারে তোকে জব্দ করব। কি করব জানিস?
আমি নতুন একটা কোম্পানি তৈরি করব, আর সেই কোম্পানি থেকে তোর কোম্পানির সাথে কিভাবে লড়াই করি তুই সেটা দেখ। শিরিন শুনে হাসতে থাকে আর বলে, তুই নিজে একটা কোম্পানি খুলবি? তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কারণ তুই জানিস একটা কোম্পানি, একটা বিজনেস দাঁড় করাতে গেলে ঠিক কত টাকা ইনভেস্ট করতে হয়? পারুল তখন বলে, যত টাকাই লাগুক না কেন সেটা আমি বুঝে নেব, কিন্তু তোর আন্ডারে কাজ করব না। পারুলের সাথে সাথে আরও অনেকে, রাজন্যা, তারপর রেশমিকা, এরাও ইস্তফা দিয়ে দেয় আর বলে, পারুলের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে, ও চাইলে অনেক কিছুই করতে পারে, তাই আমরাও আর এই পিওর লাইফে থাকবো না। এই বলেই চলে যায় পারুলের সাথে। তখনই দেখা যায় বাড়িতে গিয়ে সবাই যখন পুরোটা খুলে বলে, মল্লারের মা প্রচণ্ড রেগে যায় আর অন্যদিকে রায়ানের মাও। তখনই মল্লার বলে, যা করেছি বেশ করেছি, ভুল কিছু করিনি, পারুলের সাথে সাথে আমরা ঠিক ডিসিশনই নিয়েছি। এর মাঝখানে বাড়িতে রাজন্যারাও চলে এসেছে। তখন দাদু বলে, সেটা তো বুঝলাম রে পারুল দিদি, কিন্তু এবার তুই কি করবি বলতো? পারুল বলে, সেটাই তো এখন আমাদেরকে ভেবেচিন্তে বার করতে হবে দাদু। আমরা যদি মার্কেটের দুর্বলতাটা একবার বুঝে উঠতে পারি তাহলে সেই জায়গাটাতে থেকে কোনো একটা কাজ করতে আমাদের অনেক সহজ হবে। তখনই নাড়ু এসে বলে, সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছে, গ্রামের বাড়ি থেকেও অনেক কিছু নিয়ে এসেছে। আর সেটা শোনার পর পারুল বুঝে যায় তাকে ঠিক কী করতে হবে। পারুল বলে, আমার কাছে একটা আইডিয়া এসেছে, আমি একটা কোম্পানি খুলব আর তার নাম দেব ভিলেজ লাইফ, যেখানে সব কিছু খাঁটি জিনিস পাওয়া যাবে, মধু থেকে শুরু করে সব কিছু, নারকেল, তারপর ধান চাল সব কিছু। পিওর লাইফ যেটা করে, তারা আর্টিফিশিয়াল কালার মিশিয়ে, প্রেজারভেটিভ মিশিয়ে গন্ডগোলের ফুড বানিয়ে দেয়, আর আমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে ভালো কিছু একটা করে দেখাবো, পিওর হেলদি জিনিস থাকবে। দাদু বলে, সত্যি সত্যি পারুল দিদি, তুই ন্যাড়াগোয়ালকে নিয়ে এরকম কাজ করতে পারবি? পারুল তখন বলে, পারবো দাদু, ন্যাড়াগোয়ালের যে সমস্ত কৃষকরা আছে তাদের সাথে আমি নিজে কথা বলবো, তাদের মালটা আমি কিনে নেব। পারুলের কথা শুনে দাদু তো ভীষণ খুশি হয়ে যায় আর বলে, যদি তুই এমনটা করতে পারিস তাহলে খুব ভালো হবে। বরাবরই চাষিরা তাদের ন্যায্য ফসলের মূল্যটা পায় না, তুই যদি সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছু ব্যবস্থা করিস, আমার দৃঢ় বিশ্বাস তুই পারবি সব কিছুর বদল আনতে। এরপর পারুলের ভিলেজ লাইফ আর রায়ানের থিয়েটার দল দুটোরই কাজ শুরু হয়ে যায় ফুলদমে। আর তখন রায়ান দাদুকে কথা দেয়, একবার থিয়েটারের দলটা দাঁড়িয়ে গেলে সে বলে দেবে সবার সামনে সে কাকে ভালোবাসে। দাদু তখন বলে, তুমি বলো বা না বলো, আমি জানি তুমি পারুল দিদিকেই ভালোবাসো, কারণ পারুল দিদি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তোমার চোখ কখনোই যাবে না। তুমি ঠিক আমার মতন, তুমি সঠিক মানুষকে বুঝতে শিখে গেছো।